আগের দিন আমরা গতিবেগ গণনা পর্যন্ত করেছিলাম n তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের গতিবেগ। এরপরে আমরা প্রথম কক্ষের সাথে n তম কক্ষের যে স্বীকার্যগুলো ছিল সেটা একটু দেখব। প্রথম কক্ষের সাথে n তম কক্ষের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় সংক্রান্ত এই ফর্মুলাটা একটু দেখতে হবে। আগে চলে গেছি আমরা। আচ্ছা, এইটা n তম কক্ষপথের গতিবেগের সাথে প্রথম কক্ষের গতিবেগের সম্পর্ক। এটা সব ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে, কারণ যে প্রবলেমগুলো আসছে সেগুলো হচ্ছে এর উপর বেস করে, যে n তমর সাথে প্রথম কক্ষের সম্পর্কের উপর বেস করেই সমস্যাগুলো বেশি আসছে। তো আগের দিন আমরা ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রেও দেখালাম যে n তম কক্ষে ব্যাসার্ধের সাথে দ্বিতীয় বা তৃতীয় কক্ষে ব্যাসার্ধ সম্পর্ক। এখানে আমরা গতিবেগটা দেখব। সেটা দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আসবে, আর একটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে হতে পারে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয় না, এই ফর্মুলাটা আসবে। কারণ তোরা যে গতিবেগের ফর্মুলাটা একটু আগে আমাকে বললি, তাতে দেখবি যে এনটা নিচে আছে, ভেরিয়েবল টার্মটা, জেডটা ওপরে আছে। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ভিএন ইকুয়াল টু হয়ে যাবে v1 ইন্টু 1/n। অর্থাৎ প্রথম কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের গতিবেগকে যদি আমি 1/n দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে n তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের গতিবেগ বেরিয়ে যাবে। তার মানে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কি না, যত n এর ভ্যালু বাড়বে, n এর ভ্যালু যত বাড়বে কিন্তু গতিবেগ আস্তে আস্তে কমবে। তার মানে একটা ইলেকট্রন, এই হচ্ছে নিউক্লিয়াস যদি হয়, একটা ইলেকট্রন প্রথম কক্ষে যে গতিবেগ নিয়ে ঘুরছে, দ্বিতীয় কক্ষে তার থেকে তার গতিবেগ কমে যাবে, তৃতীয় কক্ষে কিন্তু তার গতিবেগ আরো কমবে। বোঝা গেল? এ 1/n মানে n এর সাথে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি গতিবেগটা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে এখানে জাস্ট কোন চেঞ্জটা হবে হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে, না একটা জেড মাল্টিপ্লাই করা থাকবে এর সাথে। কারণ আমরা বললাম যে ফর্মুলাটাতে জেডটা উপরে আছে আর এনটা নিচে আছে, তাহলে এন এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সেই জন্য প্রথম ফর্মুলাটা ওইরকম দেখানো হয়েছে। আর সেকেন্ড ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে জেড এর সাথে ডিরেক্ট প্রপোর্শনাল, অর্থাৎ যার নিউক্লিয়াসের আধান যত বেশি হবে সে কিন্তু ইলেকট্রনকে অনেক বেশি তীব্র গতিতে ঘোরাবে। তার মানে জেড এর সাথে ডিরেক্ট প্রপোর্শনাল আর এন এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা এটা হবে। হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে ফর্মুলা হবে এটা। ওকে, আচ্ছা, এটা কোনো বুঝতে অসুবিধা আছে কারো? জাস্ট ফর্মুলাগুলো থেকে এসেছে, একই রকম ভাবে আসবে। আর n তম কক্ষপথে ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষে ব্যাসার্ধের যে সম্পর্ক যেভাবে বের করেছিলাম আগের দিন, ওইভাবেই গতিবেগের সম্পর্কগুলো একইভাবে এসেছে। আচ্ছা, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইলেকট্রনের শক্তি নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয় যেমন আমরা করেছি, এবার n তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি কিভাবে গণনা করতে পারবো সেটা একটু দেখতে হবে। এখন মোট শক্তি, যান্ত্রিক শক্তি অবশ্যই। মোট শক্তি বলতে কি বুঝি আমরা, না আমরা জানি সবসময় যান্ত্রিক শক্তি দুই প্রকারের হয়ে থাকে, একটা কি স্থিতিশক্তি আর একটা হয় গতিশক্তি। যেহেতু তড়িৎ ক্ষেত্রে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিশক্তির সাথে সাথে কিন্তু স্থিতিশক্তিও আছে, তো সেই দুটো শক্তিকে যদি আমরা যোগ করে নিই, তাহলেই ওই কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনটার মোট শক্তি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এখন মোট স্থিতিশক্তি এর ফর্মুলাটা কি হবে এবং গতিশক্তির বা ফর্মুলা কি হবে সেটা একটু ভালো করে দেখতে হবে। এটা আসবে, আমরা তো স্থিতিশক্তিটা আগে লিখেছি, যাই হোক স্থিতিশক্তির ফর্মুলাটা প্রথম নয়, তো এটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তিটা পরে লিখতে হতো। যাই হোক, প্রথমের যে ফর্মুলাটা আমরা দেখালাম সেটা কিন্তু কি, এটা হচ্ছে তোর গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা আমরা জানি, এটা গতিশক্তি 12 mv², আর এই মানটা হচ্ছে স্থিতিশক্তির মানটা হয়। এখন এটা একটু দেখতে হবে যে
কিভাবে স্থিতিশক্তির মান -z² হলো। ঠিক আছে, এটা একটু আমি আলাদাভাবে একটু গণনা করে দেখিয়ে দিচ্ছি, একটু এইটা দেখ বুঝতে পারিস কিনা। আমরা জেডি মোট আধান ছিল নিউক্লিয়াসের, এর সাথে একটি ইলেকট্রনের স্থিরতড়িৎ আকর্ষণ বলের মানটা হয় বলেছিলাম ZE/r²। আধানের গুণফলের সমানুপাতি আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি কুলম্বের সূত্র অনুসারে। এইটাই হচ্ছে কি না আকর্ষণ বল। আকর্ষণ বল। এখন স্থিতিশক্তির সংজ্ঞা অনুযায়ী একটি 1 একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে বা বহন করে নিয়ে আসতে যে কার্যটা করতে হয় তাকেই বলা হয় ওই বস্তু ওই পয়েন্টের স্থিতিশক্তি, বা যে পয়েন্টে আমি নিয়ে আসছি সেখানে স্থিতিশক্তি। ওকে, তাহলে ZE/r², এটা হচ্ছে আকর্ষণ বলের মান। আমি এটা এগেনস্টে কি করব, একটা 1 একক ধনাত্মক বা ঋণাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসবো, তার জন্য যে কাজ করতে হবে সেটাকে বলা হয় নাকি স্থিতিশক্তি। তো এটা আমরা পরে তোরা ইন্টিগ্রেশন বা সমাকলন বলে একটা আছে ম্যাথমেটিক্সে পড়বে, তো এটাকে আমরা সমাকলন করলে স্থিতিশক্তির মানটা পেয়ে যাই। সমাকলনের চিহ্ন হচ্ছে এটা। সমাকলন করতে হবে, লিমিট আছে, কোথা থেকে কোথা বললাম না, ইনফিনিটি, আর ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ইকুয়াল টু আর, অর্থাৎ এই ফর্মুলাতে ভেরিয়েবল টার্ম হচ্ছে আর। আমি অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসবো, কারণ নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রনটা আছে। তাহলে আর ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ইকুয়াল টু আর, এই লিমিটের মধ্যে আমি যদি z² এর সমাকলন করি dr, এটাকে বলা হয় ক্ষুদ্র সরণ। আমি টোটাল আর দূরত্বে নিয়ে আসতে হবে অসীম দূরত্ব থেকে, ক্ষুদ্র সরণটাকে আমরা বলছি এখানে dr। তাহলে এই ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে স্থিতিশক্তির মান, সেটা হবে স্থিতিশক্তির মান। এবার এই ইন্টিগ্রেশনটা কি হয় সেটা সমাকলন না পড়া হলে তো এখন বলা যাবে না, ফর্মুলা আছে সেখানে, আমি বলে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে তার ভ্যালুটা আসবে মাইনাস, এটা z²/2r। ওকে, এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা, কোশ্চেন করতে পারিস। ঠিক আছে, তাহলে আমরা স্থিতিশক্তির মানটা ওই জন্য বসিয়েছি মাইনাস, এখানে সরি এই টুটা হবে না, টুটা এক্সট্রা পড়ে গেল একটা, এই টুটা হবে না, তো এইটা হবে স্থিতিশক্তির মান -z²/r। ওকে, স্যার ওখানে স্যার ডিটা কোথায় গেল? কি বলছিস? স্যার ওই ডিটা কোথায় গেল? হ্যাঁ, এটা তো দেখ, এইটা ডি মানে ডিআর মানে কি, ডিফারেন্সিয়াল ফর্ম, ক্ষুদ্র। আমি যখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো, তাহলে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশনটা উঠে যাবে। আচ্ছা স্যার, বুঝে গেল? ইন্টিগ্রেশন চিহ্ন, এটা যে এই যে এস এর মতো চিহ্নটা দিয়েছি, এটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে যোগ করা, সামেশন। ইন্টিগ্রেশন এক টাইপের সামেশন। তো আমরা এই ডিআর আচ্ছা ঠিক, ক্ষুদ্র হ্যাঁ সরণের জন্য টোটাল সামেশন যখন করে দিচ্ছি তখন ডিআর তো আর থাকবে না, এই পুরোটাকে ইন্টিগ্রেশন আচ্ছা, করেই এই মানটা এসেছে। হুম, ঠিক আছে, ডিআর ও এখানে। হুম, ঠিক আছে। তাহলে এখানে আমরা পরবর্তী পয়েন্টে আমরা যদি দেখি, যে ইএন সমান ইএন ইকুয়াল টু, তাহলে কি আসছে, হাফ এম ইন্টু ভি স্কোয়ারের ভ্যালুটা আগে আমরা যে পেয়েছিলাম যেখান থেকে, ওইখান থেকে বসানো হয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু কত না z²/mr। কারণ এখানে দুটো ফর্মুলাতে আলাদা আলাদা টার্ম আছে, এখানে আমরা অ্যাড করতে পারবো না, অ্যাড করতে হলে একই রাশি আনতে হবে, সেই জন্য এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে আগের থেকে, z²/mr বসিয়ে দেওয়া হয়েছে ভি স্কোয়ারের জায়গায়। আর এটা প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে আলটিমেট, হ্যাঁ।
মাইনাস হয়ে যাবে আলটিমেট দিয়ে এটা মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটাকে একটু সিম্পলিফাই যদি করা হয়, দেখ এখানে বলেই দিয়েছে যে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, এটা বসিয়ে একটু যদি সিম্পলিফাই করা হয় তাহলে এরকম আসবে কিনা, যে জেড স্কোয়ার বাই টু আর ফার্স্ট টার্মটা হবে, যেটা পুরোটা এই পুরোটা ক্যালকুলেশন করলে জেড স্কোয়ার বাই টু আর হবে, আর এইটা আসছে জেড স্কোয়ার বাই আর। এইবার দেখ সব এখানে আননোন যে টার্মগুলো সব এক হয়ে গেছে, এবার এটাকে আমরা বিয়োগ করতে পারবো। বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত আসবে না, এটা আসবে কিনা মাইনাস জেড স্কোয়ার বাই টু আর। এইটুকু গণনাটা একটু ভালো করে বুঝে নেওয়া। এইবার আমরা এই আর এর জায়গায় আর এর যে ফর্মুলা আমরা আগে শিখেছি, সেই আর এর ভ্যালুটা যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে যে টার্মটা এসে যাবে বা যে রাশিটা আসবে ওটাই হয়ে গেল n তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের মোট শক্তি রাশিমালা। বোঝা গেল? তাহলে আর এর ভ্যালুটা এবার আমরা বসিয়ে দেবো, এটাকে 1/r হিসাবে লিখে নিচ্ছি। পরের স্টেপে দেখ ওই আর এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। আর বলতে কি, আর হচ্ছে এই ভ্যালুটা, আর এটা এটা আর এর জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমরা জানি 1/r করেছে বলে উল্টে গেছে আর কি রাশিটা, জাস্ট উপরে হয়ে গেছে 4π² mz², আর নিচে হয়েছে n² h²। দিয়ে এখানে বলে দিয়েছে যে যেহেতু আর সমান হচ্ছে n² h² বাই 4π² mz²। এটাকে একটু সিম্পলিফাই করে নিলে কি দাঁড়াচ্ছে, এই এটা হবে, একটু ভালো করে দেখে নে, এটাই হবে যে 2π² mz² e⁴ হয়ে যাবে বাই n² h²। এটাই হলো n তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের শক্তির রাশিমালা। ওকে, এটি একটু মনে রাখতে হবে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, এবার আমরা এইচ পরমাণুর ক্ষেত্রে জেড ইকাল টু আমরা 1 বসিয়ে দিতে পারি, তাহলে ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাবে, এটা জেড টার্মটা থাকবে না, হবে কি না? সুতরাং en ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2π² m e⁴ বাই n² h²। এটা অনলি ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শক্তি রাশিমালা, হাইড্রোজেন সদিশ অন্য কোনো ক্ষেত্রে জেডটা থাকবে, এটা হাইড্রোজেনের জন্য। বোঝা গেছে? আচ্ছা, এবার n তম কক্ষপথের শক্তির সাথে প্রথম কক্ষের শক্তির সম্পর্ক, যেটা আমরা সব ক্ষেত্রেই করে আসছি, এখানেও করতে হবে। আমার এনার্জি ক্যালকুলেশনটা বুঝিয়ে দিলাম, ওটা তো আর আসবে না, আমাদের কেমিস্ট্রিতে আর আসবে না, কিন্তু এই রাশিটা নিয়ে রাশিমালাটা নিয়ে কাজ করতে হবে। তো তার জন্য n তমের সাথে এবার প্রথম কক্ষের সম্পর্ক বের করতে হবে। সেটা আমরা দুটো ক্ষেত্রে করে আসছি। এক হচ্ছে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে, আর একটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে। প্রথমে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি করতে চাই তাহলে কি আসবে, আমাকে একটু কেউ আগের মতো ফর্মুলাইতে আগে যেভাবে করানো হলো সেভাবে একটু করে বলতো যে কি আসছে, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n তম কক্ষের শক্তির সাথে প্রথম কক্ষের শক্তির সম্পর্ক, জট করে বলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেটা আসছে সেটা এরকম আসবে কিনা থেকে আমাকে একটু বল, যে En সমান হবে E1 ইন্টু 1/n²। ওকে, তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি যে যত n এর মান বাড়বে শক্তির মান তত কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল দেওয়া আছে। মোবাইল থেকে নিয়ে পালিয়ে গেল তো
ওকে, হাইড্রোজেনের সদিশ আয়নের ক্ষেত্রে তাহলে En ইকুয়াল টু হয়ে যাবে E1 ইন্টু 1/n² ইন্টু z², মানে z²/n²। তো ফর্মুলাতে z² আছে উপরে আর n² আছে নিচে, তাহলে হাইড্রোজেন সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে এরকমটি হবে। ঠিক আছে, এটা আমরা যেটা E1 বলে এখানে বলছি, E1টা আসলে কার E1 না, E1 অফ H, হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি। ঠিক আছে, আর En হচ্ছে ওই হাইড্রোজেন সদৃশ যে আয়নটা তার n-তম কক্ষের শক্তি, আর E1টা হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি ইন্টু 1/n² ইন্টু z²। ঠিক আছে, আমরা এই দুটো ফর্মুলা নিয়ে, আর আগে আমরা ভি মানে শক্তির গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ এর যে ফর্মুলা পড়লাম প্রথম কক্ষের সাথে n-তম কক্ষের, ওই চারটে ফর্মুলা নিয়ে কিছু গাণিতিক সমস্যা এখান থেকে আসে। 2019 সালে যেমন একটা প্রবলেম এসেছিল গতিবেগ সংক্রান্ত, তো কিরকম সমস্যা আসতে পারে সেগুলো কয়েকটা দেখব। ওকে, কয়েকটা গাণিতিক উদাহরণ দেখাচ্ছি। ফার্স্ট যে সমস্যাটা এসেছে স্ক্রিনে দেখ, যে H পরমাণুর একটি বোর ইলেকট্রন মানে বোর কক্ষের ইলেকট্রনের বেগ আলোর বেগের 1/275 অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষে ঘুরছে মানে n এর ভ্যালু বের করতে হবে, মানে কততম কক্ষে ঘুরছে। ওকে, তাহলে হাইড্রোজেনের যে বেগের ফর্মুলা, সেখানে সেই বেগের মানটা কিন্তু আলোর গতিবেগের 1/275 করে দেবো, সেখান থেকে n ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা করার চেষ্টা করতে হবে। তাহলে H পরমাণুর একটি বোর কক্ষের ইলেকট্রনের গতিবেগের মানটা আমরা পেয়ে যাব, কারণ আলোর গতিবেগের 1/275 অংশ বলেই দিয়েছে। তাহলে এই ফর্মুলাতে একটু বসিয়ে দেখা যাক কি আসে। তাহলে ইলেকট্রনের বেগ, ই এর বেগ, এটা সমান বলা আছে কত না আলোর গতিবেগ, আমরা সিজিএস সিস্টেমেই ধর ক্যালকুলেশন গুলো করতে চাইছি। তাহলে আলোর গতিবেগ 3 × 10⁻10 এত সিএম সেকেন্ড ইনভার্স ইন্টু আলোর গতিবেগের 1/275, তার মানে 1/275 দিয়ে এটা গুণ করতে হবে। এটা এর গতিবেগটা এক্সাক্ট ভ্যালুটা পেয়ে গেলাম, এটা যেমন আছে রইলো। এইবার আমরা জানি যে n-তম কক্ষের গতিবেগের ফর্মুলা Vn সমান কত হয়, 2π² ঠিক তো, জেড এর ভ্যালু 1 বসিয়ে, কারণ হাইড্রোজেন বলেছে, তাহলে এখানে জেড যেহেতু 1, যেহেতু জেড এর মানটা 1, তাহলে Vn সমান এসে যাবে 2π² আমাকে এখানে ক্যালকুলেশন যেটা করতে হবে সেটা হচ্ছে n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আর আদার্স যে ভ্যালুগুলো সব আমার জানা আছে। পাইয়ের ভ্যালু আমরা জানি, ই মানে সিজিএস সিস্টেমে ইলেকট্রনের শক্তি সিজিএস সিস্টেমে, আর এইচ এর ভ্যালুটা সিজিএস সিস্টেমে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এই ভ্যালুটা বসালে কত আসে আমাকে একটু আগে বলতে হবে। এটা ভ্যালুটা এটা সমান আসবে 2 × পাইয়ের ভ্যালু আমি 22/7টাকে 3.14 করে দিচ্ছি ভাগ করে, আর ই স্কোয়ার আছে, ই এর ভ্যালু হচ্ছে কি 4.8 × 10⁻⁻10, ঠিক কি না? ইএসইউ সিজিএস এ তো এটা হয়, এটার স্কোয়ার হবে
আর নিচে হবে এন যেমন আছে রয়ে গেল ইন্টু এইচ এর ভ্যালুটা বসিয়ে দিয়ে 6.626 ইন্টু 10⁻⁻27। ওকে, সব সিজিএস সিস্টেমে বসালাম। এবার আমরা করব কি, এই ভ্যালুটার সাথে ইকুয়াল করে দেবো কোনটা না, আগে যে মানটা বের করে রেখেছিলাম যে 3 ইন্টু 10⁻10 ইন্টু 1/275, এই দুটো ইকুয়াল করে দিয়ে এখান থেকে এন ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা বড় আসবে ঠিকই, কিন্তু ক্যালকুলেটারে করবি, তাহলে তো আর তো ঘাবড়ানোর কিছু নেই। বা আমরা এবার লিখবো যে 2 ইন্টু 3.14 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 তার স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু এটা 6.626 ইন্টু 10⁻⁻27, এটা ইকুয়াল টু করে দেবো কি, এটা ইকুয়াল টু আমরা করে দেবো ওই যে আগের ভ্যালুটা 3 ইন্টু 10⁻10 ইন্টু 1/275। এখান থেকে n ক্যালকুলেট করতে হবে। একটা জুম আউট করে দিচ্ছি, একটা জায়গায় সব বিষয়টা দেখে নে। এখান থেকে n ক্যালকুলেট করে আমাকে বলতে হবে। n ইকুয়াল টু, ফর্মুলাটা লেখ। ওকে, ক্যালকুলেট করে এই ভ্যালুটা তোমরা বলছো কত না, এর n ইকুয়াল টু 2 আসছে। তাহলে কোশ্চেন যেখানে করেছে ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে, তার হবে দ্বিতীয় কক্ষপথে। অ্যান্সারটা হলো ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান আছে। ওকে, ইলেকট্রনটি কোন কক্ষে ঘুরছে, অর্থাৎ দ্বিতীয় কক্ষে ঘুরছে, এই অ্যান্সারটা লিখতে হবে। আর এর পরের একটা সমস্যা দেখাচ্ছি। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ক্যালকুলেশন হয়ে যাবে, ক্যালকুলেটর থাকলে আমাকে ফর্মুলাটা কি আসছে একটু বলতে হবে, যে 3 নম্বর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের মানটা, রাশিমালাটা কি আসছে। So 7.26 into 10⁻7 semi per second. ফর্মুলাটা কি ওই v3 সমান, তাই তো? v3 সমান vn এর ফর্মুলাটাকে লিখছি, vn মানে এইমাত্র লিখলাম 2 পাই স্কোয়ার বাই nh। এবার তৃতীয় কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ v3 যদি লিখি, মানে n এর মান 3 বসবে আর কি। 2 ইন্টু পায়ের ভ্যালু ওই একইভাবে 3.14 ইন্টু স্কোয়ার মানে 4.8 ইন্টু 10⁻10 মাইনাস 10, 10⁻10 তার স্কোয়ার হয়ে যাবে, বাই n এর মান এখানে v3 বলছি, তাহলে n এর ভ্যালু 3 হবে, আর h এর ভ্যালু ওই সেই 6.626 ইন্টু 10⁻⁻27, 10⁻⁻27। এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেটরে। ইউনিটটা সব সিজিএস এ বসিয়েছি, মানে ইউনিটটা আসবে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, সিএম সেকেন্ড ইনভার্স। এই ভ্যালুটা ক্যালকুলেট কর।
ক্যালকুলেটর আছে তো সব সকলের কাছে? ক্যালকুলেটর থাকলে তবে করা যাবে, এত নাহলে করা মুশকিল আছে। ওকে, ঠিক আছে। অতএব তৃতীয় কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের গতিবেগ বেরিয়ে গেল 7.27 × 10⁷ cm সেকেন্ড ইনভার্স। যথেষ্ট বেশি গতিতে ঘোরে, পরিষ্কার এটা বুঝতে পারছি আমরা ভ্যালুটা দেখে। ঠিক আছে, ইলেকট্রন প্রচন্ড তীব্র গতিতে নিউক্লিয়াসকে আবর্তন করে। এটা দরকার নাই। ওকে, আচ্ছা এবার আর কয়েকটা আছে, আমি সবগুলো করাবো না, কিছু বাড়িতে করার চেষ্টা করবি, এগুলো হবে না মনে হচ্ছে। এটা এটা হ্যাঁ দিয়ে দিন না বাড়ির জন্য একটু। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতিশক্তি কত? এটা একটু করে আমাকে দেখাতে হবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতিশক্তি শুধু চেয়েছে, কিভাবে আসবে? এগুলো সব করতে হবে, এই ধরনের প্রবলেমই আসে বেশি। একটা 2 মার্কসের কোশ্চেন আসবে তো, একটু কোশ্চেনগুলো একটু পড়ে নে, একটু দেখ হবে কিনা। স্যার আটেরটা আটেরটা? হ্যাঁ, আটেরটা তো জাস্ট ম্যাথামেটিক্স, আর কিছু নাই। ফর্মুলা দেওয়া আছে ওখানে, n+1 এর কি ফর্মুলা আছে দেখবো, আর তার থেকে n মাইনাস করব। ওখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে n এর মান যদি খুব বড় হয় তাহলে নিশ্চয়ই কিছু অ্যাসাম্পশন একটা আসবে, সেখানে বসিয়ে দিলে দেখা যাবে ওই ভ্যালুটা চলে আসছে। এটা করে দেখতে পারিস। en এর মেন ফর্মুলাটা দেওয়া আছে, জাস্ট ম্যাথামেটিক্স, আর কিছু না। en এর ফর্মুলাটা দিয়েছে en ইকুয়াল টু -13.6/n²। en ইকুয়াল টু -13.6 বাই n² আছে, বাই n²। তাহলে en+1 সমান কত আসবে? en+1 বসাবো, কত আসবে? -13.6 বাই n+1 তার হোল স্কোয়ার। এবারে en প্লাস এটা বিয়োগটা করে ফর্মুলাটা আগে কি আসছে দেখ। en+1 মাইনাস en ইকুয়াল টু কত লেখা যায় না, -13.6 কমন নিয়ে নিতে পারি, -13.6 যদি কমন নিয়ে নিই 1/n+1 তার স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি মাঝখানে এটাও প্লাস হয়ে যাবে, না প্লাস না মাইনাসই থাকবে, -1/n²। এটা হবে কিনা? হবে এটা? আচ্ছা এরপরে এটা ইকুয়াল টু লেখা যায় 13.6, এটা একটু সিম্পলিফাই করে নিতে হবে, n² ইন্টু n+1
তার হোল স্কোয়ার কি আসবে ওপরটায়, এখানে n স্কোয়ার আসবে মাইনাস n প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা ইকুয়াল টু পরের লাইন মাইনাস 13.6, এটা n স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় যদি পুট করি তাহলে একটু সুবিধা হবে। তাহলে a স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, a ধরছি n আর b বলতে a প্লাস b, b বলতে n প্লাস 1, এটা হলো আর ইন্টু a মাইনাস b মানে n মাইনাস n মাইনাস 1। আর নিচে আসছে কত, n স্কোয়ার বাই ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার। উপরটা কত আসছে এটা করলে 13.6, 2n প্লাস 1 আসে, 2n প্লাস 1, এটা n কেটে গেছে মাইনাস 1 ছিল তাহলে মাইনাস 1 এসে প্লাস হয়ে গেল। আর নিচে আসছে কত n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার। এই পর্যন্ত এসেছি। এইবার আমরা ওই অ্যাসাম্পশনটা অ্যাপ্লাই করব যেটা বলেছে n এর মান যদি খুব বেশি হয়, ভালো করে বোঝ, n এর মান যদি খুব বেশি হয়, n গ্রেটার দ্যান 1, খুব বেশি মানে একের থেকে অনেক বেশি, n এর মান যদি খুব বেশি হয় তাহলে অ্যাসাম্পশনটা কি করব না 2n প্লাস 1, 2n প্লাস 1 সমান কি হবে, 2n প্লাস 1টাকে প্রায় ইকুয়াল টু 2n ধরে নেব আর n প্লাস 1টাকে প্রায় ইকুয়াল টু n ধরে নেব। সেটা যদি এই ফর্মুলায় বসানো হয় কি আসবে না, এটা সমান আসবে 13.6 আর উপরে থাকছে তোর 2n, অনলি 2n থাকবে, 2n আর নিচে থাকবে n স্কোয়ার ইন্টু n স্কোয়ার, একটা n কাটবে সমান 13.6 বাই n কিউ, উপরে একটা 2 থাকবে। মূল ফর্মুলাই থেকে সেটা ছিল, হ্যাঁ আছে, এসে গেছে, এটাই আছে, দেখ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এই জায়গা এটাই। স্যার একবার বুঝিয়ে দিন। আচ্ছা আমি একটু জুম আউট করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ফার্স্ট আমরা মেন ফর্মুলা যেটা ছিল যে en এর ফর্মুলা দেওয়া আছে, en সমান মাইনাস 13.6 মাইনাস 13.6 বাই n স্কোয়ার, en দেওয়া আছে, আর en প্লাস 1 এর ভ্যালুটা আমরা n এর জায়গায় n প্লাস 1 বসেছি, জাস্ট নিজের মতো তৈরি করতেই পারি ফর্মুলাটা। en ছিল এটা, তাহলে en প্লাস 1 হবে এটা। এবার এই ভ্যালুটা দেখাতে বলেছে যে সো দ্যাট en প্লাস 1 মাইনাস en ইকুয়াল টু ওই প্লাস 13.6 ইন্টু 2 বাই n কিউ, এটা প্রুভ করতে বলেছে। তাহলে আমি en প্লাস 1 মাইনাস en করব, en প্লাস 1 মাইনাস en করলে এই ফর্মুলাটা আসছে। আমি
মাইনাস 13.6 কমন নিয়েছি, তাহলে এই ফর্মুলাতে প্রথমে n+1 তার হোল স্কোয়ারটা থাকবে মাইনাস 1/n স্কোয়ার ফর্মুলাটা থেকে। যেহেতু মাইনাস কমন নিয়েছি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কারণ এটা থেকে এটা মাইনাস করলে তো এটা প্লাসই হয়। হয়ে গেল। দিয়ে এবার এইটাই এখানে এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নাই। লসাগু করেছি n+1 ইন্টু n স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। এখানে n স্কোয়ার হবে, n স্কোয়ার মাইনাস n+1 তার হোল স্কোয়ার, আর নিচে হলো n স্কোয়ার ইন্টু n+1 তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু মাইনাস 13.6। এবার দেখ, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা রে। n স্কোয়ারটাকে a ধর, আর +1টাকে b ধর, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তাহলে a প্লাস b প্লাস n+1 আর n মাইনাস 1। এখান থেকে মাইনাস মাইনাস এখানেই পজিটিভ হয়ে যাচ্ছে। এই যে মাইনাস সাইনটা অমিট হয়ে গেল এই স্টেপটাতেই। এখানে যে একটা -1 পড়ে আছে, -1 দিয়ে গুণ, তো এটা তাহলে -1 দিয়ে গুণ করলে এখানে সাইনটা পজিটিভ হয়ে গেল। উপরে তাহলে পড়ে থাকছে তো 2n, এটা যোগ করলে 2n+1 হয়, আর নিচে পড়ে থাকছে n স্কোয়ার ইন্টু n+1 তার হোল স্কোয়ার। এবার এখানে অ্যাসাম্পশনটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু বলা আছে n এর মান খুব বড়, এই জায়গাটায় বলা হয়েছে n এর মান খুব খুব বড় বা খুব বেশি, এই জন্য এই অ্যাসাম্পশনটা আমরা অ্যাপ্লাই করেছি যে n গ্রেটার দ্যান 1, তাহলে 2n+1টাকে আমরা প্লাই ইকুয়াল টু 2n ধরে নিতে পারি, 1টাকে নেগলেক্ট করে দিতে পারি, খুব বড় মানের সাথে 1 যোগ করছি, আর n+1 এটাকে প্লাই ইকুয়াল টু n দিয়ে ওই ফর্মুলাটাতে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এই অ্যাসাম্পশনটা পুট করে দিয়ে এই ফর্মুলাটা চলে আসে। বোঝা গেছে? স্যার একটু জুম আউট করছে ছবি দাঁড়া, পুরোটা আছে নাকি আবার দেখি না। খুব ছোট হয়ে গেলে লেখাগুলো বুঝতে পারবি তো? দাঁড়া 1 মিনিট, একটু বড় করা যাবে, দাঁড়া। এই হ্যাঁ, এইবার নিয়ে নে, লেখাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা স্ক্রিন করে নে, ক্যালকুলেশনটা খাতায় একটু ফিল করে স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, পরের অংশে চলে যাই। এবার এইগুলো বাড়িতে চেষ্টা করবি, যেটা হবে না আমি পরের দিন আলোচনা করব। এগুলো হোম টাস্ক দেওয়া রইলো, ঠিক আছে? এবার একটা ক্যালকুলেশন আছে, বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণের উপপাদন। বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণ কি সেটা ক্যালকুলেশনের পরেই জানা যাবে। এটা আমাদের খুবই লাগে। হাইড্রোজেনের যে বর্ণালীগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা সব রিডবার্গের সমীকরণ অ্যাপ্লাই করব, কোন ধরনের বর্ণালীর ক্ষেত্রে কি সমীকরণ আসবে। তো তার আগে আমি বোরের সমীকরণ থেকে রিডবার্গের সমীকরণটা কিভাবে আসছে সেটা একটু গণনাটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা কর। ফার্স্ট হচ্ছে, আমরা এটা জানি যে যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর n2 তম কক্ষপথ থেকে n1 তম কক্ষপথে অবতরণ করে, থার্ড যে স্বীকার্যটা ছিল বোরের, তো সেখান থেকে আমরা লিখতে পারি যে n2 থেকে n1 তম কক্ষপথে যদি অবতরণ করে এবং বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্ক দেওয়া আছে, ধর নিউ, বিকীর্ণ আলোকরশ্মির কম্পাঙ্কটাকে নিউ ধরেছি, তাহলে বোরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারি কিনা যে ডেল্টা ই মানে দুটো কক্ষের শক্তির পার্থক্য সমান কি এইচ নিউ, কারণ সে তরঙ্গের আকারেই শক্তিটাকে বিকিরণ করবে বলা হয়েছিল। তাহলে এইচ নিউ এর সাথে সমান হবে ডেল্টা ইটা, এবং এটা সমান হবে en2 মাইনাস en1, অর্থাৎ n2 তম কক্ষের শক্তি থেকে n1 তম কক্ষের শক্তিটা আমি কি করলাম, মাইনাস করে দিলাম। এই দুটো শক্তির পার্থক্যটাই হচ্ছে ডেল্টা ই, যেটা এইচ নিউ এর সাথে সমান হবে। এবার আমি জাস্ট মানগুলো বসাবো। আমরা আগেই দেখলাম যে n2 এর n এর জায়গায় n2 বসাবো ফর্মুলাতে, শক্তির যে ফর্মুলা ছিল। এখানে জেড নেই, কারণ হাইড্রোজেন যেহেতু বলা হয়েছে সেই জন্য জেডটা 1 ধরা হয়েছে, তার জন্য ফর্মুলাটা হয়েছে -2π² m e⁴ n2² h²। এটা হলো en2 এর মান। সেখান থেকে
মাইনাস অফ মাইনাস, কারণ মাইনাস করছি আবার ফর্মুলাতেও মাইনাস আছে, তাহলে মাইনাস অফ মাইনাস 2π² m e⁴ বাই n1² h²। ওকে, এবার এটা সমান আমরা কমন নিতে পারি এই টার্মটা কিনা বল, সবেতেই আছে এটা, এটা দুটো ফর্মুলাতেই আছে এই রাশিটা কমন, তাহলে 2π² m e⁴ বাই h² কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে এটা যে 1/n1² মাইনাস 1/n2²। ওকে, এইবার আমরা নিউ ইকুয়াল টু লিখে দিচ্ছি, কারণ এইচ নিউ ছিল, এটা নিউ সমান যখন করবো এইচটা এইদিকে, এইচটা নিচে নেমে যাবে, ঠিক আছে, এই যে এইচটা নিচে নেমে গেলে আমার কি হবে না, আমার এইচ কিউ হয়ে যাবে, যেটা এখানে দেখানো হয়েছে এইচ কিউ। তাহলে জাস্ট সব কিছু সেম আছে, এখান থেকে আমি নিউ সমান লিখে নিলাম, এই এইচটাকে এইখানে নামিয়ে দিতে এইচ কিউ হয়ে যাবে, তাহলে নিউ এর একটা ফর্মুলা এলো। বা আমি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলাতে যেতে চাইছি, বা তরঙ্গ সংখ্যা, আমরা এখানে সেই তরঙ্গ সংখ্যা টার্মটা ইউজ করব, তাহলে নিউ সমান কি সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা ইকুয়াল টু হয়ে গেল এই ফর্মুলাটা, যে ফর্মুলাটা দিল তাই হলো। এইবার আমরা এখান থেকে 1/λ বের করবো, তাহলে 1/λ যখন করবো এই সিটা জাস্ট নিচে নেমে যাবে, এটা CH কিউ হয়ে যাবে, তার মানে 2π² m e⁴ বাই CH কিউ 1/n1² মাইনাস 1/n2², 1/λ এর ভ্যালুটা তাই আসে। এবার 1/λ মানে আমরা বলেছিলাম যে তরঙ্গ সংখ্যা, ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে 1/λ কে বলা হয় কি তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, মানে একক দৈর্ঘ্যের মধ্যে মোট কতগুলি পূর্ণ তরঙ্গ আছে, তরঙ্গ সংখ্যা বলতে তাই বোঝায়। ওকে, তাহলে তরঙ্গ সংখ্যার আমরা রাশিমালাতে পৌঁছে গেছি, তরঙ্গ সংখ্যার রাশিমালা সেটা হচ্ছে 1/λ ইকুয়াল টু এটা। এর পরের লাইনে এবার আমরা কি করব, নিউ বার, তরঙ্গ সংখ্যাটাকে আমরা নিউ বার দিয়েই প্রকাশ করে থাকি, যেখানে ওই 1/λ এখানে বলেই দেওয়া হয়েছে, যেহেতু 1/λ সমান নিউ মাথায় একটা বার চিহ্ন লাইন, এটাকে আমরা নিউ বার পড়বো, নিউ বার ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা। তাহলে ফর্মুলাটা আলটিমেট দাঁড়িয়ে গেল কি, নিউ বার ইকুয়াল টু ক্যাপিটাল আর, ভালো করে বোঝে ক্যাপিটাল আর সাইনটা ইউজ করা হয়, ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ক্যাপিটাল আর এর জায়গায় এই পুরো যে রাশিটা, এই যে দেখ কি ছিল না 2π² m e⁴ বাই CH কিউ, এই সবটার জায়গায় আমরা আর ইউজ করে দিয়েছি, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কোনো ভেরিয়েবল টার্ম নেই, সেই জন্য এটা আর, এই আরটাকে আমরা এখানে কি বলছি না আর একটি ধ্রুবক, যা রিডবার্গ ধ্রুবক নামে পরিচিত। তার মানে আমরা রিডবার্গের সমীকরণে চলে এসেছি, সেটা হচ্ছে বক্সের মধ্যে যেটা দেখানো হয়েছে, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটাকে আমরা রিডবার্গের সমীকরণ বলছি। এবং আর এর মান এটাও মনে রাখতে হবে, দেওয়াও থাকে কিছু কিছু প্রবলেমে, নাও দিতে পারে। আর এর মান কিভাবে আসবে, এই দেখ এখানে তো আমি বললাম সবগুলোই জানা, 2π এর ভ্যালু জানা আছে, m এর ভ্যালু মানে ইলেকট্রনের মাস, ই হচ্ছে 4.8 × 10⁻⁻⁻, এটা সিজিএস সিস্টেমে করলে, আর আলোর গতিবেগ c, আর এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এখানে সব ভ্যালুগুলোই জানা আছে, সবটা যদি বসিয়ে দেওয়া হয় সিজিএস সিস্টেমে, তাহলে আর এর মান বলছে এরম আসবে যে 109677, 1,09,677 সিএম ইনভার্স সিজিএস এ, এটা হচ্ছে আর এর ভ্যালু, রিডবার্গ ধ্রুবকের মান, বোঝা গেল। এবং বলা হচ্ছে যে এই সমীকরণটি হলো এইচ পরমাণুর বর্ণালী রেখাগুলির কম্পাঙ্ক সম্পর্কিত রিডবার্গের সমীকরণ। আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে এক্ষুনি আলোচনা করব, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে এক্ষুনি আমরা আলোচনা করব, সেখানে এই সমীকরণটা অ্যাপ্লাই করব। বোঝা গেছে? কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারিস। আগের আমি পেজটা আরেকবার দেখাচ্ছি, ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখে নে সবাই মিলে। আচ্ছা, সকলের এবার এটা বোঝা গেছে আশা করি।
রিডবার্গের সমীকরণ কিভাবে এলো বোরের স্বীকার্যকে কনসিডার করে। আচ্ছা, এরপর আমরা হাইড্রোজেন পরমাণু ভিন্ন এক ইলেকট্রন বিশিষ্ট অন্য কোনো আয়নের ক্ষেত্রে, যেটা আমরা আগেও করে এলাম যে হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে এই সমীকরণটি কোথায় চেঞ্জটা হবে, সমীকরণটাকে আমি এটা লিখতে পারি কিনা, কারো আপত্তি থাকলে জানাতে পারি। যে নিউ বার ইকাল টু জেড স্কোয়ার ইন্টু আর 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, একটা জেড স্কোয়ার ইনক্লুড হয়ে যাবে, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 হলেও হাইড্রোজেন সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে জেড এর ভ্যালু নিশ্চয়ই 1 নয়, তাই আমরা জেড স্কোয়ার ফর্মুলায় একটা ইনক্লুড হয়ে যাবে। এবং এখানে আরটা মানে কিন্তু হাইড্রোজেনের জন্য রিডবার্গ ধ্রুবক, যার ভ্যালুটা ওই 109677 সিএম ইনভার্স। এই সমীকরণে কারো কোনো আপত্তি আছে যে স্যার জেড স্কোয়ারটা কোথা থেকে এলো? নিশ্চয়ই থাকার কথা নয়। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু সদৃশ কোনো আয়নের ক্ষেত্রে সমীকরণ। ওকে, এই দুটো সমীকরণ এবার আমাদের খুব কাজে লাগবে বিভিন্ন গণনার ক্ষেত্রে। তো আমরা জেড পরমাণু ক্রমাঙ্ক জানি। এরপরে রিডবার্গ সমীকরণ থেকে এইচ পরমাণুর আয়নন বিভব নির্ণয়। আয়নন বা আয়নীভবন বিভব, এই টার্মটা আশা করি শোনা আছে ক্লাস 10-এতে মোটামুটি পর্যায় সারণী পড়ানোর সময় ওখানে কিছুটা বলা হয়েছে, তড়িৎ ঋণাত্মকতা, আয়নন বিভব ইত্যাদি। তো এখানে আরেকবার ওই বলেও দেবো আমি যে আয়নন বিভবটা কি, সেখান থেকে রিডবার্গ সমীকরণ থেকে আমরা হাইড্রোজেনের পরমাণুর আয়নন বিভব কিভাবে নির্ণয় করব দেখা যাক স্টেপ বাই স্টেপ। প্রথম হচ্ছে আয়নন বিভব বলতে কি বোঝায় সেটা আমি একটু উল্লেখ করে দিয়েছি। এটা বুঝতে কারো কিছু অসুবিধা থাকলে জিজ্ঞাসা করতে পারি। যে পরিমাণ শক্তি প্রয়োগ করে এইচ পরমাণুর প্রথম কক্ষ থেকে ইলেকট্রনকে অসীম দূরত্বে স্থানান্তরিত করার ফলে H+ আয়ন উৎপন্ন হয় তাকে হাইড্রোজেনের আয়নন বিভব বলে। আমরা আয়নন বিভবের সংজ্ঞাটা এইভাবেই বলা হয়েছে যে কোনো একটা পরমাণু সর্বস্থ কক্ষের ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে চলে যাব, তার জন্য যে শক্তিটা প্রয়োগ করতে হবে সেই শক্তিটাকেই বলা হয় আয়নন বিভব। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম হবে। তাই যদি হয় আমরা রিডবার্গের সমীকরণে কি দেখেছি না, রিডবার্গ সমীকরণটি হলো নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে এবার ব্যাকে হাঁটবো, যেভাবে এসেছিলাম যে 1/λ করবো, ফর্মুলাটাতে নিয়ে আসবো, কারণ আমার বিভব মানে কিন্তু শক্তি, তার মানে শক্তিতে ফিরে যেতে হবে আমাকে আবার। তাহলে 1/λ ইন্টু 2 স্কোয়ার m e⁴ 4/ch³ হবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমরা ল্যামডা নিউ বার মানে 1/λ জানি, আর আর এর ভ্যালু তো ওই টার্মটা হয় জানি, এটা বসিয়ে দিলাম। এবার এখানে c/λ, একটা c কে তুলে দিলাম, ব্যাকে হাঁটছি টোটালি, আগের সমীকরণটা যা করেছিলাম সেটা এটা উল্টো দিকে যাচ্ছি, বা এখান থেকেই আমরা লিখতে পারি নিউ ইকুয়াল টু এটা। তাহলে এইচ নিউ, c/λ মানেই তো নিউ, ওই জন্য নিউ এ ফিরে এলাম, আবার এইচ নিউ এ ফিরে এলাম, যে এইচ নিউ ইকুয়াল টু 2 স্কোয়ার m e⁴ 4/h স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ফিরে এলাম শক্তির টার্মে, এখানে এইচ নিউ মানে আমরা শক্তিতে চলে এসেছি, আবার এইচ নিউ মানেই শক্তি, আয়নন বিভব মানে কিন্তু শক্তিকেই বোঝায়, সেই জন্য আমরা শক্তিতে ফিরে এলাম। এবার প্রশ্ন হতে পারে যে স্যার কেন এরকম করলাম, প্রথমেই তো আমরা সমীকরণটাতে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে বলা হয়েছে হেডিং এ দেখ রিডবার্গ সমীকরণ থেকে এইচ পরমাণু আয়নন বিভব নির্ণয়, তাহলে ওই জন্য আমরা রিডবার্গ সমীকরণ থেকে ব্যাকে হেঁটেছি, দিয়ে এইচ নিউ পর্যন্ত চলে এসেছি। ওকে, বোঝা গেছে? এরপরে অংশে বা ডেল্টা ই, এটাকে আমরা আবার ডেল্টা ই দিয়ে লিখেছি। এই যে ফর্মুলাটা এলো, এই ফর্মুলাটাতে আমরা আয়নন বিভবের যে সংজ্ঞা সেখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিলেই যে শক্তিটা আসবে ওটা আয়নন বিভবের শক্তি। তার জন্য কন্ডিশনটা আমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে, কারণ সংজ্ঞাতে বলা হয়েছে তার স্থিতাবস্থা থেকে বা সর্বস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে কোথায় নিয়ে যেতে হবে, অসীম দূরত্বে নিয়ে চলে যেতে হবে,
তার মানে ভালো করে বোঝাও, এই ফর্মুলাতে N1 এর মানটা কত হবে? 1 হবে, কারণ হাইড্রোজেনের একটাই কক্ষ আছে, সেই জন্য N1 এর মান মানে প্রথম কক্ষ থেকে ইলেকট্রনটাকে কোথায় সরাতে হবে? অসীমে। তার মানে N2 এর মানটা কত হবে? ইনফিনিটি। জাস্ট এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করে দেবো এই সমীকরণে। ওকে, তাহলে এই সমীকরণে N1 সমান 1 বসাবো আর N2 এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দেবো, তাহলেই ডেল্টা ই বা শক্তির যে মানটা আসবে সেটাই হয়ে গেল আয়নন বিভব বা আয়নন শক্তি। অতএব আমরা লিখতে পারি যে H পরমাণুর আয়নন বিভব, H পরমাণুর আয়নন বিভব সমান হয়ে যাবে, এক্সাক্ট ভ্যালুগুলো বসিয়েছি, আমাকে এক্সাক্ট ভ্যালু তো চাই, কি আসে দেখবো। পরপর আমি বলে দিচ্ছি, এগুলো আগেও আমরা বসালাম এরকম মান। 2 আছে, এই 2টা রয়ে গেল। পাই স্কোয়ার, পাই মানে যে 22 সাথে সেটাকে করলে হয় 3.14 তার স্কোয়ার। এম মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমি বললাম যে 9.1, আরো দুটো ডিজিট নিয়েছে, দরকার নেই যদিও। 9.1 ইন্টু 10⁻28, এটা আমি এম এর ভ্যালু বসালাম। e⁴, ই মানে বললাম অনেক প্রবলেমই হলো আগে যে 4.8 ইন্টু 10⁻10 হোল 4 আছে, e⁴ বাই h স্কোয়ার। h স্কোয়ার মানে হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, 6.626 ইন্টু 10⁻27 তার স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার, n1 এর জায়গায় 1 বসেছি, মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার। ওকে, এটাকে সিম্পলিফাই করলে এই পুরো টার্মটা, এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো দেখবে এই ভ্যালুটা আসবে 2170 ইন্টু 10⁻14। 1/n1 স্কোয়ার মানে 1 হলো, মাইনাস 0, কেন? 1/ইনফিনিটি স্কোয়ার মানে 0 হবে, এককে ইনফিনিটি দিয়ে ভাগ করলেই ভ্যালুটা 0 হয়, সে আবার ইনফিনিটি স্কোয়ার আছে, তাহলে 0 হয়ে গেল। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? এটা, এটার ইউনিটটা কিন্তু কিসে হবে? 1 মিনিট, ইউনিটটা আসছে আর পার অ্যাটম। ভালো করে এটা বোঝার, এই ইউনিট কনভার্সন এগুলো খুব সমস্যা করে। আর পার অ্যাটম, আমি সিজিএস সিস্টেমে সব ভ্যালু বসিয়েছি, তাহলে এনার্জিটা আর্গেই আসবে। আমি এটা তো একটা অ্যাটমের জন্যই করলাম, ঠিক না? এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে একটা অ্যাটমের জন্যই। এবার আমি এই ভ্যালুটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, আমরা একটু আগেই বললাম যে আর্গের সাথে ইলেকট্রন ভোল্টের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 6.24 ইন্টু 10⁻11 ইলেকট্রন ভোল্ট। ওকে, এক আর্গ সমান, তাহলে এই ভ্যালুটাকে আমরা ইলেকট্রন ভোল্টের ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা সমান আসবে প্রায় ইকুয়াল টু 13.6 ইভি পার অ্যাটম। এই ডিজিটটা আশা করি চেনা যাচ্ছে, দেখবে ফর্মুলাতে, এনার্জির সমস্ত ফর্মুলাতে এটা থাকে যে 13.6 ইভি পার অ্যাটম, কারণ এইটা গুণ করলে এই ভ্যালুটা মোটামুটি 13.6 আসবে। ক্যালকুলেটার এটা করে দেখতে পারো তোমরা। ওকে, পাশে বলেও দেওয়া হয়েছে যেহেতু এক আর্গ সমান এটা, যে 6.24 ইন্টু 10⁻11 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা এটাকে মোলে পার মোলে যদি ক্যালকুলেট করতে চাই, কারণ আয়নন বিভবগুলো বেশিরভাগই দেখবি সব মোলে পার মোলে দেওয়া থাকে, তাহলে অ্যাটম পার অ্যাটমটাকে পার মোলে নিয়ে যেতে গেলে কি করতে হবে? জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে এই ভ্যালুটাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে। দেখ, তাই এটা আমি জুল পার অ্যাটমে আগে দেখিয়ে দিয়েছি, মানে আর্গটা থেকে জুলে গেছি আর কি, জাস্ট তো করা যেতেই পারে। ওটা 10⁻14 ছিল, 10⁻19 হয়ে যাবে, কারণ আমরা জানি এক আর্গ সমান 10⁻7 জুল, তাহলে এটা জুল অ্যাটম ইনভার্সে এলো। পাশে বলেও দেওয়া হয়েছে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান এইটা হয় জুলে। এবার এটা দেখো, আমি অ্যাটমের জায়গায় এবার আমি মোল লিখতে পেরেছি। কেন লিখতে পারলাম? না, টোটাল ভ্যালুটাকে আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি। অ্যাভোগাড্রো নাম্বার মানেই 1 মোল, আমরা জানি, তাহলে পার মোলে এনার্জিটা চলে এলো। তাহলে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? এটা যে 1312 কেজে মোল ইনভার্স, একবারে কিলো জুলে করে দিয়েছি আর কি, আরো 1000 দিয়ে ভাগ করেছি। এটা জুলে ছিল এইটা, এটা একবারে কিলো জুলে করেছি, মানে বাই 1000 করে এটা করে দেখতে পারিস, এটা আসবে 1312 কেজে মোল ইনভার্স। আলটিমেট ভ্যালু চলে এলো। তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভবের মান কিন্তু এটা হবে যথেষ্ট বেশি, 1312 কেজে মোল ইনভার্স, কিলো জুল প্রতি মোল।
কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপর আমরা বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা, এটা আমরা জানবো। এটা একটু ভালো করে ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে, আজকে অনেকটাই হয়ে গেছে, এটা একটু ভালো করে বাড়িতে পড়া হোক। আর যে গাণিতিক সমস্যাগুলো দিলাম অনেকগুলোই হয়নি, 11টার মতো সমস্যা আছে, 2-3টে করালাম, বাদ বাকি সবগুলোই বাড়িতে চেষ্টা করতে হবে। যেটা না হবে আমি পরের ক্লাসে আলোচনা করব। ওকে, তো আজকের মতো এখানে ক্লাস আমি শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।